রাসেলস ভাইপারটা নদী কেন্দ্রিক প্রতি বছর ছড়াইছে, তাহলে ওরা কি সাঁতার দিয়ে যাচ্ছে? রাসেলস ভাইপার যে পরিমাণে অলস সাপ, তারা কখনোই সাঁতার দেওয়ার মতো না, এবং তাদের যে লেজের গঠন, সেই লেজের গঠন অনুযায়ী তারা মানে ভালো সাঁতারু হওয়ার কথা না। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হচ্ছে পুরো খবর যেটাকে বলে, মানে একটা ভুয়া একটা খবর দিয়ে প্রচার করে সেটার হচ্ছে ভিউ পাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু প্রচুর মানুষ করে এবং ভিউ পাচ্ছেও। এইটাকে কেন্দ্র করেই কিছু মানুষ এই জিনিসটা করছে, যেটা দু একটা মানুষ যে কাজটা করছে সেইটার সমস্যাটাকে সলভ করতে আমাদের পুরো বাংলাদেশের মানুষ সব মিলে চেষ্টা করলেও কিন্তু সম্ভব হচ্ছে না। তো এটা খুব বড় একটা ইম্প্যাক্ট। তারা যে ধরনের প্রচার করছে যে রাসেলস ভাইপার তেড়ে এসে কামড় দেয়, রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম নাই, হ্যাঁ, রাসেলস ভাইপার হচ্ছে মানুষের ঘরে ঢুকে এসে বিছানায় কামড় দেয়, বা রাসেলস ভাইপার উড়ে এসে কামড় দেয়, আসলে এই সবগুলো তথ্য ভুল। এখন থেকে মাস দুয়েক আগের ঘটনা, এবং সাপটাকে তারা আঘাত করেছিল, যে আঘাতের কারণে একটু ইনজুরি হয়েছিল, আমরা সেটাকে এখানে নিয়ে এসে ট্রিটমেন্ট দিই, এবং এখন ওভারঅল মোটামুটি একটা সুস্থ পর্যায়ের দিকে। ছোটোটা গোদাগাড়ি থেকে রেস্কিউ করা হয়, গোদাগাড়ির ওইটা হচ্ছে আপনার ডাইংপাড়া যে অংশটা বলে, নদীর পাশ দিয়ে, এবং সেটা আটকে ছিল যে বাসার পাশে যে ফেন্সিং করেছিল বিভিন্ন নেট দিয়ে, কারেন্ট জাল টাইপের নেট দিয়ে, সেই নেটে আটকা পড়ছিল, এবং আটকা পড়ার পরে তার হচ্ছে মোচড় দেওয়ার কারণে বোন যেটা, এটা মেইন বোন যেটা, সেটা ভেঙে গেছিলো, এবং সেটা আমরা এখানে নিয়ে এসে ট্রিটমেন্ট দিচ্ছি। রাসেলস ভাইপারের মেইন খাবার হচ্ছে ইঁদুর, এবং ইঁদুর, মানে ইঁদুর যদি তারা না পায় তখন হচ্ছে তারা হয়তো অন্যান্য ব্যাং বা লেজার্ডস এগুলো খেতে পছন্দ করে। রাসেলস ভাইপারকে আমরা অনেকে মনে করি যে বেজি যেটা, সেটা হচ্ছে সাপ খায়, কিন্তু রাসেলস ভাইপারের কাছে বেজি খুব বেশি কাছে আসতে পারে না। এটার কারণ হচ্ছে রাসেলস ভাইপারের খুব ক্ষিপ্র বাইট, মানে খুব দ্রুত আক্রমণ, এবং তার ফ্যাং, মানে আসলে যেটা করে বেজি, তার লোম ফুলাই দিয়ে সেটাকে একটু মানে ক্লান্ত করে নিয়ে সাপটাকে হচ্ছে আক্রমণ করে। সেক্ষেত্রে রাসেলস ভাইপারের ফ্যাং বড় হওয়ার কারণে এই কাজটা বেজিতে করতে পারে না। সেক্ষেত্রে আমাদের দেশে যে ঈগল, চিল, বাজ এই পাখিগুলো আছে, এই পাখিগুলো হচ্ছে রাসেলস ভাইপার খায়। এবং আরও কিছু সাপ আছে, যেমন কমন ক্রেট আছে, ওয়ালস ক্রেট আছে, ব্যান্ডেড ক্রেট আছে, এরা হচ্ছে, এবং স্প্যাকটিক্যাল কোবরাতেও রাসেলস ভাইপারকে খায়, এটা দেখা গেছে। তবে সবচেয়ে বেশি খায় ব্যান্ডেড ক্রেট নামে যে একটা সাপ, সে হচ্ছে রাসেলস ভাইপারকে সবচেয়ে বেশি খায়। ওর লেজের গঠন দেখে বলে দিতে পারবো, অপরিচিত সাপ কিন্তু, যে সে গাছের সাপ, ল্যান্ডের সাপ নাকি পানির সাপ, এটা তার লেজের গঠন দেখে কিন্তু বোঝা যায় যে সে কোন জায়গায় থাকতে, মানে কোন হ্যাবিটেটে থাকতে পছন্দ করে। তো রাসেলস ভাইপার কোনোভাবেই নদীতে বা পানিতে থাকা সাপ না, এরা কোনো কারণে ঢলে নেমে আসছে। এবং অন্যান্য সাপের মতো যদি সাঁতারু হইতো ভালো, তাহলে এরা কি করতো, ঢলের মধ্যে না থেকে তারা কি করতো, সাঁতার দিয়ে তো পারে উঠে যেত, স্বাভাবিকভাবে উঠে যেত না। যদি তারা ইন্ডিয়ার থেকে ওই সময় যেখান দিয়ে নেমে আসছে, ওই সময় যদি সাঁতারু হইতো তাহলে পাড়ে উঠে যেত, তাহলে কিন্তু ওই মানিকগঞ্জ পর্যন্ত ছড়াইতো না, এতদূর পর্যন্ত ছড়ানোর কথা ছিল না। যদি তারা ভালো সাঁতারু হইতো তাহলে মানিকগঞ্জ বা ইনার সাইডে যতদূর গেছে বাংলাদেশের এই সাপটা, ভোলা, পটুয়াখালী, এই পর্যন্ত কিন্তু এটা ছড়াইতো না। এরা ভালো সাঁতারু না, কিন্তু এরা খুব ভালো ভেসে থাকতে পারে। হ্যাঁ, কি করে এরা বডিটাকে কয়েল করে, বডিটা যে ফুলাই দেখেন, পাম্প করে ফুলাই বাতাস নিয়ে, সেটা কয়েল করে বাতাস পরে তার উপরে সুন্দর করে মাথাটাকে রেখে ভাসতে ভাসতে চলে যায়, অথবা কচুরিপানার উপরে বসে থেকে কচুরিপানা যতদূর যাচ্ছে সে ততদূর পর্যন্ত চলে যাচ্ছে। ঠিক এইভাবেই তারা কিন্তু বাংলাদেশের ইনার সাইডে ছড়িয়েছে। আমরা যে রাসেলস ভাইপারগুলো রেস্কিউ করি, এ পর্যন্ত যেগুলো রেস্কিউ করেছি, প্রত্যেকটার রেস্কিউ ফার্ম আছে, মানে আমরা জিপিএস লোকেশন সহ, মানে প্রত্যেকটা ইনফরমেশন, তার লেন্থ, তার সেক্সিং, তার বডি ওয়েট, হ্যাঁ, সব কিছু লেখা আছে, সে ইনজুর ছিল কি না। তো সেখান থেকে আমরা যে সাপগুলো রেস্কিউ করি সেটাকে আবার যে রিলিজ করা হয়, সেটা বন বিভাগের সহায়তায় আবার রিলিজ করা হয়, এবং সেখানে একজন করে বনকর্মী থাকে। তো তারা কিন্তু জানে যে আমরা কোথায় এটাকে রিলিজ করছি, আমাদের কোনোভাবেই দরকার নাই যে পদ্মার পাড়ে যে এটাকে, যদি সেই সাপটাকে আবার লোকালয়েই ছাড়ি তাহলে তো ঘুরে আমার কাছেই আবার ডাক আসবে উদ্ধার করার জন্য। আমরা তো সাপটাকে রক্ষা করতে চাই, প্রকৃতির প্রয়োজনে, প্রকৃতির ব্যালেন্স রক্ষা করার জন্য। সাপ, মানুষ, সব কিছু প্রাণী সব যদি ঠিক না থাকে তাহলে প্রকৃতি কিন্তু ইমব্যালেন্সড হবে, আর ইমব্যালেন্সড হলে প্রাকৃতিক যে ডিজাস্টারগুলো এগুলো কিন্তু বেড়ে যাবে স্বাভাবিকভাবে। আমাদের ডিজাস্টার কিন্তু বেড়ে গেছে। এই যে করোনা, এটাকে আপনি মনে করতেছেন যে বিভিন্ন প্রাণী হত্যা করার ইম্প্যাক্ট না, আমি সুন্দর করে দেখাই দিতে পারবো যে বিভিন্ন প্রাণী এক্সটিংক্ট হয়ে যাওয়া এবং হত্যা করা, প্রকৃতিতে এই প্রাণীগুলো কমে যাওয়ার কারণে এই ধরনের বিভিন্ন ডিজিজ ছড়াতে পারছে, কারণ ওগুলো তো ব্যালেন্সড করে পৃথিবীটাকে সৃষ্টি করা। এখানে ফুড অফ চেইন নামে একটা কথা আছে, যেমন রাসেলস ভাইপার ইঁদুর খাচ্ছে,
হ্যাঁ, ইঁদুর কি খাচ্ছে? অন্যান্য ছোটোখাটো শামুক থেকে পোকামাকড় বা ধান চাল এগুলো খাচ্ছে। রাসেলস ভাইপারকে আবার হচ্ছে কি খাচ্ছে? অন্যান্য পাখি, জীবজন্তু বা বড় প্রাণী খাচ্ছে। সেই পাখিকে আবার অন্য আরেকটা প্রাণীতে খাচ্ছে। এইভাবে কিন্তু ফুড অফ চেইনটা মেনটেন হয়। এখানে যখন আপনার ফুড অফ চেইন ইমব্যালেন্সড হবে, মানে ধ্বংস হবে, এই চেইনটা যখন ভেঙে যাবে, তখনই তো এরকম রাসেলস ভাইপার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে থাকবে, বা অন্যান্য হঠাৎ করে একটা প্রাণী বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বা অন্যান্য কয়েকটা প্রাণী কমে গেলে আরেকটা প্রাণী বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যেমন সুন্দরবনে যদি হরিণ কমে যায়, তাহলে হচ্ছে বাঘের সংখ্যা কিন্তু কমে আসে। আর হরিণ যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু আবার বাঘের সংখ্যাও বাড়তে থাকে। আমি একটা যে বিষয়টা বলি, বাংলাদেশের যতগুলো জেলায় ছড়াইছে এবং এটার বিস্তৃতিটা যে পর্যন্ত, আমার পক্ষে এখান থেকে চাঁদপুরে যে একটা রেস্কিউ করা পসিবল না। হ্যাঁ, আমার পক্ষে হয়তো বা আশপাশের জেলাগুলোতে রেস্কিউ করা এটাই পসিবল। তো আমাদেরকে করতে হবে কি, বন বিভাগের উপযুক্ত দক্ষ কর্মী গড়ে তুলতে হবে, যারা ইনস্ট্যান্ট সাপোর্ট দিতে পারবে, এবং উপদ্রুত অঞ্চলগুলোকে টার্গেট করে সেই অঞ্চলগুলো বেসড করে সেখানকার রেস্কিউয়ার গড়ে তুলতে হবে, এবং ওইখানকার যে ইকোলজিক্যাল ইমব্যালেন্সড হয়েছে সেই ইমব্যালেন্সটাকে পরিপূরণ করার চেষ্টা করতে হবে প্রাকৃতিকভাবে। আমরা যদি এখন সাপ মারার গণহারে বলি যে সাপ মারতে যাও, তো সাপ মারতে যেয়ে যদি 10 জন সাপ মারতে যায়, 5 জন এই সাপের কামড় খেয়ে মারা যায় অনভিজ্ঞতার কারণে। কারণ ওই যে বললাম যে তার বডি থেকে 2/3 সে হঠাৎ করে যে স্ট্রাইক করে। দেখেন একটা সাপ আপনি যখন যে ওকে নাড়াচাড়া করবেন, সে খুবই অলস, নড়াচড়া করছে না, পালাচ্ছে না, একটা মানুষ তখন কী ভাববে যে এ তো এরকমই অলস। কিন্তু সে যখন স্ট্রাইকটা করবে, এত ফাস্ট স্ট্রাইক করবে যে মানুষ এটা বুঝে ওঠার সময় পাবে না। এইভাবে কিন্তু অনেকেই সাপ মারতে যেয়ে, বিশেষ করে রাসেলস ভাইপার মারতে যেয়ে কামড়ের শিকার হয়ে মারা গেছেন। এই যে রিসেন্টলি যে রাজশাহী মেডিকেলে যেটা আসছিল, সে কিন্তু ওই সাপটারে মারতে গেছিল, মারতে যেয়েই কিন্তু এই জায়গায় কৃষকটা কামড় খেয়েছিল, ওই যে চারঘাট না কোথাকার যেন। 3 ধরনের সাপ আসলে আছে, একটা হচ্ছে এলাপিডি, আর একটা হচ্ছে কোলাব্রিডি, আর একটা হচ্ছে ভাইপ্রিডি। তো ভাইপ্রিডি গোত্রের এই যে রাসেলস ভাইপার যে সাপটা, এটা হচ্ছে ভাইপ্রিডি গোত্রের সাপ। ভাইপ্রিডি গোত্রের অন্যান্য সাপের মধ্যে যেমন আমরা অনেকে চিনি রাটেল স্নেক বা এরকম কিছু। তো ভাইপ্রিডি গোত্রের যতগুলো সাপ আছে, এদের হচ্ছে বিষের ধরনটা হচ্ছে হেমোটক্সিন, মানে এটা ব্লাডে এফেক্ট করে, ব্লাডকে সেলকে ভেঙে দেয়, টিস্যু ড্যামেজ করে। নদীকেন্দ্রিক সমস্যাটাই আসলে মেইনলি এখন হচ্ছে, নদীকেন্দ্রিক এরা ছড়াইছে, এবং এইটা আরও 2014 বা 16 সালের দিকে কিন্তু এর চেয়ে অনেক বেশি মানুষ স্নেক বাইটে, বিশেষ করে রাসেলস ভাইপার বাইটে মারা গেছে, সেটা রাজশাহী এবং কুষ্টিয়া, ফরিদপুর এই অংশ দিয়ে। তখন কিন্তু আসলে এতটা মানে এইভাবে যে হাইপ ওঠে, বা এইভাবে যে মানে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেলগুলো যেভাবে আসলে ছড়াচ্ছে, তখন কিন্তু এইভাবে ছড়ায় নাই। তখন কিন্তু এর চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ মারা গেছে। সাধারণত তখন অ্যাওয়ারনেসটা অনেক লোয়ার লেভেলের ছিল, যে কারণে আসলে আরও বেশি মানুষ তখন মারা যেত। এবং রাসেলস ভাইপার কী, বা রাসেলস ভাইপার কেমন সাপ, অনেকে এটাকে ভুল করে জিন সাপও বলতো, যে এর ছোঁয়া দিলেই মানুষ মারা যায়, এরকম কথা প্রচলিত ছিল। তো সেই সময়টায় কিন্তু এর চেয়ে বেশি মানুষ তখন মারা গেছে। বাট এখন যেটা হচ্ছে যে এখন হাইপটা অনেক বেশি। অ্যাকচুয়ালি রাসেলস ভাইপার তেড়ে এসে কামড় দেয় না, এটা বিষধর সাপ ঠিক আছে, কিন্তু এর চেয়েও বিষধর সাপ বাংলাদেশে আছে। এর চেয়ে যেটা ক্রেট প্রজাতির আরও 4-5টা প্রজাতি আছে বাংলাদেশে, যেমন কমন ক্রেট আছে, ওয়ালস ক্রেট আছে, তারপরে ব্যান্ডেড ক্রেট আছে, ব্ল্যাক ক্রেট আছে। এই ক্রেটগুলো কিন্তু রাসেলস ভাইপারের চেয়ে টক্সিসিটির দিক দিয়ে অনেক বেশি বিষধর। হ্যাঁ, কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে যেটা হচ্ছে, এরা ডেডলিয়েস্ট, মানে এদের কামড়ে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি হয়। হ্যাঁ, এটা ডেডলিয়েস্ট বলা যেতে পারে, বাট টক্সিসিটির দিক দিয়ে বাংলাদেশে এর ওপরেও অনেক সাপ আছে যেগুলো অনেক বেশি টক্সিক এই রাসেলস ভাইপারের চেয়ে। রাসেলস ভাইপার ডেডলিয়েস্ট হওয়ার পিছনে অন্যতম যে কারণটা, সেটা হচ্ছে স্নেক বাইট হওয়ার পরে তারা প্রথমে যায় ওঝার কাছে, বা হচ্ছে মেডিকেলে আসতে অনেক বেশি লেট করে ফেলে, অনেক সময় তারা হচ্ছে ওয়েস্ট করে। আসলে স্নেক বাইট হওয়ার পরে ফার্স্ট যে বিষয়টা, সেটা হচ্ছে টাইমটাকে ওয়েস্ট করা যাবে না, কোনোভাবেই টাইম ওয়েস্ট করা যাবে না। রাসেলস ভাইপারের কামড়ের পরে যদি কেউ টাইম ওয়েস্ট করে, তাহলে কি হবে, তার ইন্টারনাল যে অর্গানগুলো আছে, যেমন আমাদের কিডনি আছে, তারপরে হচ্ছে লিভার আছে, এবং আরও যে ইন্টারনাল ড্যামেজগুলো সেগুলো করতে থাকে, এছাড়াও এক্সটার্নাল যে ড্যামেজ সেটাও করতে থাকে। তো যখন মানুষ মেডিকেলে অনেক দেরি করে যাবে, চিকিৎসা নিতে অনেক বেশি দেরি হবে অ্যান্টিভেনমটা নিতে, তত বেশি এইটার মর্টালিটি বেড়ে যাবে। অন্যান্য সাপের ক্ষেত্রে হয় কি, যে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 2 বা 3 ঘন্টার মধ্যেই একটা মানুষের মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, বা ওখানে ট্রিটমেন্ট না নিলে মৃত্যু হয়ে যায়। রাসেলস ভাইপারের কিন্তু এত দ্রুত মৃত্যু হয় না। রাসেলস ভাইপারের ক্ষেত্রে যেটা হয়, যে একটা রাসেলস ভাইপার বাইট করার পরে
2 দিন 3 দিন পরে যেও মানুষ মারা যেতে পারে, এবং এই সময়টা যদি তারা কোনো ট্রিটমেন্টও না নেয় তারপরেও 2 দিন 3 দিন বেঁচে থাকার পরে কিন্তু মানুষ মারা যেতে পারে। তো এই ক্ষেত্রে মানুষ যত বেশি দেরি করবে স্নেক বাইট হওয়ার পরে ট্রিটমেন্ট নিতে, তত বেশি এই মর্টালিটিটা বেড়ে যাবে। রাসেলস ভাইপারের বাইটের যদি আমরা অ্যানালাইজ করে দেখি যে বাইটিং ইনসিডেন্টগুলো ঘটছে, এটা যদি আমরা লক্ষ্য করে দেখি রাসেলস ভাইপারের ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাবো যে কৃষি কাজ করে যারা, বা চরাঞ্চলে বা ফার্মল্যান্ডে যারা কাজ করে, এক কথায় কৃষক এবং কৃষি শ্রমিক, অ্যানালাইজ করে দেখতে গেলে আমাদের প্রায় 80%ই হচ্ছে কৃষক এবং চরাঞ্চলে বসবাসরত যারা কৃষি শ্রমিক বা জেলে এই টাইপের যারা, এক কথায় যারা খেতে খামারে বিলে খালে কাজ করে খায়, তারাই কিন্তু হচ্ছে মেন ভিকটিম এটা। তো বিভিন্ন যে সাপোর্টগুলো প্রয়োজন হয় বা তারা যে সুযোগ সুবিধাগুলো পাবে সেগুলো কোথায় পাবে এই বিষয়ে অ্যাওয়ার না। তো মেইনলি তাদেরকে যেটা করতে হবে, উপদ্রুত অঞ্চলের যারা ভিকটিমাইজড হওয়ার চান্সেস আছে তাদেরকে বেশি করে অ্যাওয়ার করতে হবে। এবং এইখানে আমার মনে হয় যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, স্বাস্থ্য অধিদপ্তর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং বন পরিবেশ যারা আছে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সবচেয়ে বেটার হবে যদি এই 3টা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় করে কাজ করে এই বিষয়টার এগেনস্টে, তাহলে সবচেয়ে বেটার। যেমন অ্যাওয়ারনেসের কাজ করতে পারে, আবার যে প্রাকৃতিকভাবে এদেরকে নিয়ন্ত্রণ করা যেতে পারে কিভাবে, এবং উপদ্রুত অঞ্চলগুলো যেন আরও বেশি স্প্রেড না করে, লোকালয়ের দিকে যেন বেশি ছড়ায় না পড়তে পারে, সেই দিক দিয়ে বন বিভাগ চেষ্টা করতে পারে যে ইকোলজিক্যালি এদেরকে ব্যালেন্স করা। যেমন কিছু পাখি আছে, কিছু সাপ আছে, কিছু প্রাণী আছে যারা হচ্ছে প্রাকৃতিকভাবে এই রাসেলস ভাইপার খেয়ে তাদের সংখ্যাটা নিয়ন্ত্রণে রাখতে পারে, এবং উপদ্রুত অঞ্চলগুলোকে তারা বিভিন্ন জোনে ভাগ করতে পারে। যেটা বেশি হটস্পট সেটাকে রেড জোন, যেটা একটু কম হটস্পট সেখানে ইয়েলো জোন, এইভাবে তারা জোনে ভাগ করে সেই জায়গাগুলোতে কাজ করতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় কী কাজ করতে পারে? স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করতে পারে ওই উপদ্রুত অংশের মানুষগুলোকে সচেতন করা, এবং ওই যে উপদ্রুত অঞ্চল সেই অঞ্চলগুলোর যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে প্রিপেয়ার্ড করা, কীভাবে যে স্নেক বাইট হলে এখানে পরিপূর্ণ ট্রিটমেন্টটা দেওয়া যাবে, এবং ওইখানে ফ্রি অফ কস্টে স্নেক বাইট ট্রিটমেন্টটাকে এনশিওর করা। এইটা করতে পারলে আমরা এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাব। বন বিভাগের দায়িত্ব হওয়া উচিত উপদ্রুত অঞ্চলগুলোকে সুন্দরভাবে মনিটরিং করে সেগুলোতে আসলে কতটা বাইট হচ্ছে, কতটা রাসেলস ভাইপার ওখানে ছড়াচ্ছে, কী পরিমাণে ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, এগুলোকে ফাইন্ড আউট করা কিন্তু দায়িত্ব ছিল।